এখন অ্যাডজাস্টিং এন্ট্রি ম্যাথে আসা যাক। তো অ্যাডজাস্টিং এন্ট্রি ম্যাথে সর্বপ্রথম যে জিনিসটা দেওয়া আছে, এটা হয়তো যদি আমরা চ্যাপ্টার 2 ঠিক মতো পড়ে থাকি তাহলে আমরা চিনতে পারবো। এটাকে বলা হয় ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্সে লাস্টে কিন্তু দেওয়া থাকে যে কোন অ্যাকাউন্টে কয় টাকা ছিল। যেমন একটা ট্রায়াল ব্যালেন্স এরকম দেওয়া আছে যে যেখানে বলা আছে নোট পে বলে আছে 20,000 টাকা, সাপ্লাই আছে 24,000 টাকা, প্রিপেড রেন্টে আছে 3,600 টাকা, বিল্ডিংয়ে আছে প্রায় 2,50,000 টাকা, অ্যাকুমুলেটেড এপ্রিসিয়েশন বিল্ডিংয়ে আছে হচ্ছে 1,40,000 টাকা, আর আর্ন সার্ভিস রেভিনিউ আছে হচ্ছে 11,500 টাকা। যাই হোক, এটা হচ্ছে একটা কোশ্চেন। ঠিক আছে, এবং কোশ্চেন থেকে আর একটু কিছু বলা আছে। যেমন এখানে কি বলা আছে, কিছু জিনিস বলে দেওয়া হয়েছে। যেমন বলা আছে দ্য নোটস পেয়েবল পেজ ইন্টারেস্ট অ্যাট এ রেট অফ 6% পার ইয়ার। এই যে নোট পেয়েবলটা বলা আছে, হ্যাঁ, এটা 20,000 টাকা। হ্যাঁ, এখানে বলা আছে এই নোট পেয়েবলটা 1 বছরের জন্য, এবং এটার জন্য ইন্টারেস্ট পে করা লাগবে কত করে, 6% করে প্রত্যেক বছরে। আচ্ছা, প্রত্যেক বছর যদি আমি 6% ইন্টারেস্ট পে করা লাগে আমার, তাহলে আমি এটা হিসাব করি। আমার 20,000 টাকায় কয় টাকা আসে? 1,200 টাকা আসে আমার হচ্ছে কি প্রত্যেক বছর। তাহলে আমি বছরে কয় মাস? 1 বছরে 12 মাস। তো আমি 12 দিয়ে 1,200 টাকাকে ভাগ করলে 100 টাকা আসে। সো আমাকে এখানে বলে দিছে যে নোট পেয়েবল আমার আছে হচ্ছে 20,000 টাকা। ওকে, তো নোট পেয়েবল যেহেতু 20,000 টাকা আছে বলে দেওয়া আছে উপরে, এবং এখানে বলে দেওয়া আছে যে এই নোট পেয়েবলের ইয়ার রেট হচ্ছে 6% ইন্টারেস্ট। তো এখন এই যে মাসটা জুলাইয়ের 31 তারিখে, আমি জুলাইয়ের 1 তারিখে হয়তো আমার নোট পেয়েবল ছিল, বা আমি হয়তো ব্যাংক থেকে লোন নিছি, বা 2 তারিখে, যে তারিখে নেই, এই মাস শেষে আমার কয় টাকা ইন্টারেস্ট হলো? আমার 100 টাকা ইন্টারেস্ট হলো। তাহলে এই যে ইন্টারেস্টটা আমার হয়েছে, এটাকে আমার একটা এক্সপেন্স না? আমি এখনও দিই না ইন্টারেস্টটা, বাট আমার ইন্টারেস্টটা হয়েছে। আমি হয়তো ইন্টারেস্টটা প্রত্যেক কয়েক মাস পর, 4-5 মাস পর হয়তো দিব কিছু, এরকম হতো। নাহলে ব্যাংকের নিয়ম আমি জানি না অবশ্যই কীভাবে ইন্টারেস্ট দিতে হয়। ঠিক আছে, অথবা ব্যাংকের নিয়ম হতো এরকম হয় যে একবারে মাস শেষ, একবার যখন তুমি সব টাকা দিবে, একবার ইন্টারেস্ট সহ সুদে আসলে সব মনে ফেরত দিতে হয়, এরকম হতে পারে। সো ইন্টারেস্ট এখানে 1,000 টাকা এক্সপেন্স হয়েছে না আমার? 100 টাকা এক্সপেন্স হয়েছে না এক মাসে? যে দেখো, ইন্টারেস্ট 100 টাকা এক্সপেন্স হয়েছে। এক্সপেন্স হলে আমরা কী করি? সেটাকে ডেবিট করি। যে ডেবিট করছি। আচ্ছা, ইন্টারেস্টটাকে আমি দিই নেই, আমার পেয়েবল মানে কি? আমার লায়াবিলিটিস, অ্যাকাউন্ট পেয়েবল বলি না আমরা? তো ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা বলবো কি? ইন্টারেস্ট পেয়েবল। ঠিক আছে, তো আমার লায়াবিলিটিস হয়েছে কিন্তু। তো লায়াবিলিটিস কি? বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। তো লায়াবিলিটিসটা বাড়ছে আমার, এই জন্য আমি এটাকে ক্রেডিট করছি। আশা করি আমি 1 নম্বরটা বুঝতে পারছি। এবং নিচে আমরা এই যে কাজটা যে করছি, সেই কাজটার একটা ডিটেলস এক্সপ্লেন দিয়ে দিছি আর কি। তো এটা দেওয়া বেটার। ঠিক আছে, ওকে। 2 নম্বর কি বলছে? 2 নম্বর বলছে সাপ্লাইজ অন হ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ মান্থ টোটাল 8,600 টাকা। দেখো এখানে সাপ্লাইজ কত টাকা ছিল? 24,000 টাকা ছিল। আমাকে বলতেছে যে মাস শেষে আমার হাতে আছে 8,600 টাকা। তাহলে আমার হাতে যদি 8,600 টাকা থাকে, মনে করো আমার মাস শুরুতে আমার কাছে 24,000 টাকা ছিল, এখন আমি বলতেছি আমার মাস শেষে 8,600 টাকা হাতে আছে, তাহলে আমার খরচ হচ্ছে কত? আমি 24,000 মাইনাস 8,600 টাকা দিব। দেওয়ার পর যে টাকাটা থাকবে ওইটা তো আমার খরচ হয়েছে নাকি? তাহলে কি আমি দিতে পারি না? সাপ্লাইজ এক্সপেন্স হয়েছে আমার কত টাকার? 15,400 টাকার এক্সপেন্স হয়েছে আমার। এর মানে কি বোঝাচ্ছে? 15,400 টাকা এক্সপেন্স মানে 15,600 টাকা আমার এই মাসে, পুরা মাস জুড়ে আমার সাপ্লাইজ খরচ হয়েছে, সাপ্লাইজ এক্সপেন্স। আর আমি যে সাপ্লাইজ আগে প্রথমে আমি যখন সাধারণ জার্নাল এন্ট্রি দিয়েছিলাম, ওইখানে আমি সাপ্লাইজকে কী বলছিলাম? আমার ডেবিট, আমার অ্যাসেট। বাট অ্যাসেটটা কি এখন কমে গেল না? অ্যাসেট কমা মানে কি? ক্রেডিট করা। তো সাপ্লাইজটা এখন কমে গেছে না 5,400 টাকা? এই 5,400 টাকাকে আমি ক্রেডিট করে দিয়েছি। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে 3 নম্বর। 3 নম্বরে কী বলা হয়েছে? দ্য ব্যালেন্স ইন প্রিপেড
represent 4 months of rent cost. আচ্ছা, the balance in prepaid rent represent 4 months. আচ্ছা, এই যে প্রিপেড রেন্টটা আছে, এটা বলা হচ্ছে এই ব্যালেন্সটা হচ্ছে রিপ্রেজেন্ট করে 4 মাসের জন্য। আমি রেন্ট দিছি 4 মাসের জন্য, 4 মাসে হচ্ছে আমার 3600 টাকা, ঠিক আছে। যদি 4 মাসে 3600 টাকা হয়, তাহলে প্রতি মাসে কয় টাকা করে হয়? প্রতি মাসে হয় 900 টাকা করে, ঠিক আছে। সো আমি এখন দেখো এই মাসে তাহলে আমার কয় টাকা এক্সপেন্স হলো, রেন্টটা আমার কয় টাকা এক্সপেন্স হলো। প্রিপেড রেন্ট তো আমার অ্যাসেট, বাট এই যে ডেবিট, অ্যাসেট মানে কি? অ্যাসেট বাড়লে অবশ্যই আমরা ডেবিট বলি সেটা। প্রিপেড রেন্টও আমাদের ডেবিট আছে, মানে কি অ্যাসেটে আছে। কিন্তু আমার বলতেছে যে প্রিপেড রেন্ট এটা 4 মাসের হিসাব। তো 4 মাসে যদি হিসাব হয়, তাহলে 1 মাসে আমার কয় টাকা খরচ হলো? 1 মাসে আমার অবশ্যই 900 টাকা খরচ হয়েছে, এক্সপেন্স হচ্ছে। তাহলে আমি কি বলবো? রেন্ট এক্সপেন্স 900 টাকা। আমি প্রিপেড রেন্টকে আগে ডেবিট ছিল না, মানে কি আমার প্রিপেড রেন্ট আমার অ্যাসেট ছিল, বেশি ছিল আমার অ্যাসেট, ডেবিট ছিল। আমি যদি প্রিপেড রেন্ট অ্যাসেট যদি কমায় দিই, এটা কি ক্রেডিট হয়ে যাবে। তো প্রিপেড রেন্টটা কি কমে গেল না আমার? 900 টাকা এক্সপেন্স হয়ে গেছে, যেহেতু 900 টাকা কমে গেছে, এটা আমি 900 টাকাকে আমি এক্সপেন্স হিসেবে দেখাচ্ছি। এটা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে বলা হয়েছে এমপ্লয়িজ ওয়্যার ওড 3100 টাকা রিলেটেড টু আনপেড স্যালারিজ অ্যান্ড ওয়েজেস। এমপ্লয়িকে আমার 31 তারিখে 3100 টাকা, মানে 3100 টাকা আমার দেওয়ার কথা, বাট আমি এখনো দেই নাই, আনপেড আছে। সো এই জিনিসটা আনপেড আছে, আনপেডটাকে আমি, বাট আমার সময় হয়ে গেছে দেওয়ার। সো আমি এখন এটা কী লিখবো? আমি আগে বলে দিচ্ছি, অ্যাকচুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং অনুযায়ী সময় হলেই এটা সেটাকে আমার রিকগনাইজ করতে হবে। তাহলে আমি সময় হয়ে গেছে যেহেতু 31 তারিখে, আমি লিখবো স্যালারি অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স বা স্যালারিজ এক্সপেন্স। আমার এক্সপেন্সের সময় হয়ে গেছে, বাট আমি দিই নেই। স্যালারি এক্সপেন্স মানে কি? এক্সপেন্স বাড়লে আমার ডেবিট। স্যালারিজ পেয়েবল মানে কি? স্যালারি আমার দেওয়া লাগবে ভবিষ্যতে, আমার কাছে লায়াবিলিটিস তৈরি হয়েছে। অ্যাকাউন্ট পেয়েবল, নোট পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল, স্যালারিজও একটা পেয়েবল হয়ে গেছে আমার, ঠিক আছে। তো আমার স্যালারিটা দেওয়া লাগবে, যেহেতু লায়াবিলিটিস বাড়লে অবশ্যই কি ক্রেডিট, এই যে ক্রেডিট। আশা করি এটাও আমরা বুঝছি, 4 নাম্বার। আচ্ছা, এরপরে আমরা 5 নম্বরে আসি, যেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। কি বলছে? ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং ইজ 6000 টাকা পার ইয়ার। বিল্ডিংয়ের জন্য আমাদের ডেপ্রিসিয়েশন 6000 টাকা বলছে। আচ্ছা, প্রত্যেক বছর 6000 টাকা করে আমার বিল্ডিংয়ের মানে ক্ষতি হচ্ছে, ঠিক আছে, অপচয় হচ্ছে। 6000 টাকা প্রত্যেক বছর যদি 6000 টাকা হয়, তাহলে আমার 1 মাসে 500 টাকা করে খরচ হচ্ছে, মানে অপচয় হচ্ছে, তাই না? সো দেখো আমরা কি করবো এখন? ডেপ্রিসিয়েশন বিল্ডিংটা কি করবো আমরা? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, আমি আগেই বলছি ডেপ্রিসিয়েশন আসলে আমরা প্রথম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দিব। এক্সপেন্স দিলাম, কয় টাকা আমাদের এক্সপেন্স হবে? 1 মাসের জন্য এটা তো 12 মাসের জন্য 6000 টাকা বলছে। আমার 1 মাসের জন্য কত হবে? 1 মাসের জন্য অবশ্যই 5000 টাকা হবে। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কি? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে পঞ্জীভূত অপচয়, যেটা পঞ্জীভূত আছে সেটা হচ্ছে ক্রেডিট হয়ে যাবে অলওয়েজ, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ডিউরিং দ্য মান্থ দ্য কোম্পানি স্যাটিসফাই অব্লিগেশন ওয়ার্থ এত রিলেটেড দ্য আর্ন সার্ভিস রেভিনিউ। বলতেছি, ও আচ্ছা, আমার বাসায় কে যেন আসছে, আমার একটু ভিডিওটা ক্লোজ করা লাগবে। আচ্ছা, এখন আমরা আসি 6 নম্বরে। কি বলছে? 6 নম্বরে বলছে ডিউরিং দ্য মান্থ দ্য কোম্পানি স্যাটিসফাইড অব্লিগেশন ওয়ার্থ 4700 টাকা রিলেটেড টু দ্য আর্ন সার্ভিস রেভিনিউ। বলতেছে যে পুরা মাস জুড়ে কোম্পানি স্যাটিসফাই হয়েছে, মানে কি কোম্পানি সার্ভিস দিয়ে দিয়েছে 4700 টাকার, যেটা আমার আর্ন সার্ভিস রেভিনিউ ছিল। দেখো আমাদের এখানে আর্ন সার্ভিস রেভিনিউ ছিল 11500 টাকা, এর মধ্যে 470 টাকা 4700 টাকা কী হয়েছে? আর্ন করে ফেলছে, মানে কি সার্ভিস দিয়ে দিছে আমি। তাহলে কি আমি বলতে পারি না যে আমার আর্ন সার্ভিস রেভিনিউটা আগে কি ছিল? আমার জন্য একটা লায়াবিলিটিস ছিল। লায়াবিলিটি আগে কী ছিল? ক্রেডিট ছিল। তো ক্রেডিটটা ছিল হচ্ছে কত হাজার টাকা? দেখো এখানে দেখো আর্ন সার্ভিস রেভিনিউ কিন্তু ক্রেডিট আছে, ঠিক আছে। তো সো আর্ন সার্ভিস রেভিনিউ যদি আমার এখানে ক্রেডিট,
তো ক্রেডিটটা থেকে এখন আমি সার্ভিস রেভিনিউ যদি আমি এটা কমাতে চাই তাহলে আমি কীভাবে কমাবো? 4,500 টাকা আমি তো আমার লায়াবিলিটি দায়বদ্ধ নাই, আমি 4,500 টাকা আমি সার্ভিস দিয়ে দিছি। সো আমি করবো কি, এটা এখান থেকে 4,500 টাকা আমি ডেবিট করে দিব। ডেবিট করলে কি কমে যাবে এটা, ঠিক আছে? সো আমি এই কাজটাই করলাম। আপনার সার্ভিস রেভিনিউ 4,500 টাকা আমি ডেবিট করছি। এখন আমি আমার যে সার্ভিস রেভিনিউ সেটা আমার কি, আমি রেভিনিউ এখন সার্ভিসটাকে আমি এখন রেভিনিউ করে ফেলছি। সো রেভিনিউ বাড়লে আমি কি বলবো? অবশ্যই ক্রেডিট। তা আমি বলতেই পারি সার্ভিস রেভিনিউ আমার ক্রেডিট, ঠিক আছে? আচ্ছা, এরপর বলা হয়েছে আনপেইড মেনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার্স কস্ট 2,300 টাকা। মেনটেন্যান্স এবং রিপেয়ার কস্ট আমার 2,300 টাকা হয়েছে। এখন এই জায়গাতে এগুলি কিছু নাই, এক্সপেন্সের বিষয়গুলো। এখন দেখো আমার আনপেইড আছে কি, রিপেয়ার কস্ট। সো এটা একদম ইজি, যে আমি ইজি বলতে পারি যে রিপেয়ার কস্ট বা রিপেয়ার এক্সপেন্স আমার 2,300 টাকা, এবং এটা আনপেড যেহেতু সেজন্য আমি রিপেয়ার পেয়েবল দিতেই পারি। পেয়েবল মানে কি, আমার ভবিষ্যতে দেওয়া লাগবে, অথবা এটাকে বলা যায় অ্যাক্রুড পেয়েবল, বকেয়া পেয়েবল আমার ভবিষ্যতে দেওয়া লাগবে, অথবা রিপেয়ার পেয়েবল। রিপেয়ার পেয়েবলটাই আমরা সহজে শিখতে পারি, কারণ ইন্টারেস্ট পেয়েবল শিখছি আমরা, স্যালারিজ পেয়েবল শিখছি যেটা ভবিষ্যতে দেওয়া লাগবে, নোট পেয়েবল শিখছি, অ্যাকাউন্ট পেয়েবল শিখছি। এরকমভাবে রিপেয়ার পেয়েবলটাও আমার কি একটা লায়াবিলিটিসটা বাড়লে আমরা কী করবো, এটাকে ক্রেডিট করে দিব। সো আমরা আশা করি এই যে পুরো অ্যাডজাস্টিং এন্ট্রিটা আমরা বুঝতে পারছি। এরকম করে আরও কিছু অনেক অ্যাডজাস্টিং এন্ট্রি আমাদের পড়েছে, এগুলো সব আমাদের অবশ্যই অ্যাসাইনমেন্ট দেওয়া বাড়ির কাজ ছিল। তো সব কিছু মিলিয়ে অ্যাডজাস্টিং এন্ট্রি এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ অন্য 4th চ্যাপ্টার শুরু করব। তো আশা করি সবাইকে বুঝতে পারছি অ্যাডজাস্টিং এন্ট্রির বিষয়টা। আর আরেকটা জিনিস মাথায় রাখবো আমরা অলওয়েজ, যে আমাদের যদি কখনো অ্যাসেট নিয়ে কথা বলে, লাইক এখানে ইন্টারেস্ট পেয়েবল, এটা কিন্তু আমাদের অ্যাসেট ছিল, ঠিক আছে? ইন্টারেস্টটা বা যে প্রিপেইডের যে বিষয় সাপ্লাইস, এগুলো কিন্তু আমাদের অ্যাসেট। ওই যে লায়াবিলিটিস, এই যে যেমন দেখো এখানে আর্ন সার্ভিস রেভিনিউ, এটা কিন্তু আমাদের লায়াবিলিটিস ছিল। যখন লায়াবিলিটিস অথবা অ্যাসেট নিয়ে কথা হবে তখন আমরা এই সরাসরি ট্রায়াল ব্যালেন্সে চলে যাব দেখার জন্য যে এখানে কী আছে, কী অ্যামাউন্ট আছে। আর যখন এক্সপেন্স অথবা আমাদের রেভিনিউর কথা বলা হবে তখন আমরা ওদিকে যাওয়া লাগবে, তখন আমরা নিজেরা এখানে হিসাব করতে পারবো। এটা একটা ট্রিক্স। সো এটা মনে রাখতে পারলে ভালো, আর মনে রাখতে না পারলে সমস্যা নেই। আমরা সবসময় এখানে দেখবো এখানে কী অ্যামাউন্ট আছে, এখানে কী বলছে, এরকম করে আমরা পারবো। তো বেশি প্র্যাকটিস করা লাগবে। বেশি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এটা আরও সহজ লাগবে। এখানে আরও অনেক জটিল কিছু আছে, অনেক জটিল বিষয়, এগুলো জাস্ট প্রাথমিক লেভেলের ধারণা আর কি। আশা করি সবাইকে আমি অ্যাডজাস্টিং এন্ট্রি সম্পর্কে একটু বুঝাতে পারছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।